যাদবপুর বিশ্ববিদ্যালয় আবারও উত্তপ্ত। প্রায় 7 দিন হয়ে গেল, এখনও পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই অশান্তির ঘটনার তদন্তের কোনো রকম রিপোর্ট সামনে আসেনি। কারা এই ঘটনার সঙ্গে জড়িত, কেন আবার নতুন করে উত্তপ্ত হলো, কেনই বা ক্যাম্পাসের মধ্যে আগুন জ্বললো বা ভাঙচুরের ঘটনা ঘটলো, এর পেছনে তদন্তের রিপোর্ট কিন্তু সামনে আসেনি। তদন্ত কমিটি বারবার তৈরি হচ্ছে, আবার সেটা কিন্তু ভেঙেও যাচ্ছে। এই পরিস্থিতি বারবার কেন তৈরি হয় এবং এই যাদবপুর বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে গিয়ে এই ধরনের ঘটনা রোধ করার জন্য একাধিক পদক্ষেপ নিতে গিয়ে কার্যত উপাচার্য পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন বা বাধ্য করা হয়েছিল অভিজিৎ চক্রবর্তীকে, যার সময়কার হোক কলরব আন্দোলন থেকে অনেক বড় বড় আন্দোলন হয়েছিল এবং যিনি এই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে আইনের অনুশাসনের মধ্যে আনতে একাধিক পদক্ষেপও নিয়েছিলেন। সেই অভিজিৎ চক্রবর্তীর চোখে এখন যাদবপুরের পরিস্থিতি কেমন, কেন এই পরিস্থিতি হলো, এই পরিস্থিতির বাইরে যাদবপুরকে বের করতে কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তী মহাশয়, ওনার সঙ্গে কথা বলবো। স্যার, প্রথমে আপনাকে সিএনএর তরফ থেকে স্বাগত জানাই। আপনি এই বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে গিয়ে একাধিক পদক্ষেপ নিয়েছিলেন, সিসিটিভি লাগানো থেকে শুরু করে বিভিন্ন পরিকাঠামো ডেভেলপমেন্ট এবং ক্যাম্পাসের মধ্যে যে বিভিন্ন ধরনের নেশাদ্রব্য বা নেশার একটা মদ্যপানের একটা আসর হয়ে যাওয়া, সেইগুলো বন্ধ করার জন্য স্টেপ নিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দেখলাম আপনাকেও সেখান থেকে সরে আসতে হয়েছিল। এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কেন এরকম, বা আপনার উপরই কেন এই ধরনের আক্রমণ নেমে এসেছিল? কতগুলো ব্যাপার এই প্রসঙ্গে মনে রাখা দরকার। যে দেখবেন, সাধারণত এই আন্দোলনগুলো পুজোর আগে অর্থাৎ অগাস্ট সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি হয়েছে। নতুন ছাত্ররা ভর্তি হয় এবং নতুন ছাত্রদের নিজেদের ক্ষমতা দেখানো এবং তাদের ব্রেন ওয়াশ করা বা তাদের প্রতি ইউনিয়নগুলোর যে অধিকার সেইটা বোঝানোর জন্য এই আন্দোলনগুলোর একটা বড় অঙ্গ। দ্বিতীয়ত হচ্ছে যে ছাত্ররা পাশ করে চলে যায়, কিন্তু আন্দোলনের ধারা একই রকম থাকে। আপনি সেই গোপালচন্দ্র সেনের শ্রদ্ধেয় শিক্ষক, তার খুন হওয়া থেকে শুরু করে যদি পরপর আপনি গত 40-45 বছরের হিস্ট্রি দেখেন, তাহলে দেখবেন আপনি যে আন্দোলনের ধারা প্রায় একই রকম আছে। অ্যান্ড সেইখানে এটা কিছুতেই সম্ভব না যদি না ভেতর থেকে, অর্থাৎ যাদবপুর ইউনিভার্সিটির ভেতরের কিছু মানুষ যারা রয়েছেন, কর্মচারী, শিক্ষক বা অন্যান্য যারা রয়েছেন, তাদের কারোর মদত থেকে থাকে। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এটাও পর্যালোচনা করলে বোঝা যায়। সেটা থাকাটাই স্বাভাবিক। সেটা না থাকলে এইরকম আন্দোলন দিনের পর দিন একই ধরনের আন্দোলন হতে পারে না। আপনার কথা অনুযায়ী আমি বলছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কিছু অধ্যাপক, কিছু শিক্ষাকর্মী, অশিক্ষাকর্মী যারা রয়েছে, তাদের জন্যই এই আন্দোলনগুলো চলে, ছেলেদেরকে তারা এই আন্দোলনগুলোকে যথেষ্ট পরিমাণে প্রশ্রয় দেন। যে কারণেই হোক না কেন, রাজনৈতিক কারণ হোক বা অন্য কোনো কারণ হোক, যে কারণেই হোক না কেন দেয়। আমার সময় আমি যে কতগুলো স্টেপ নিয়েছিলাম তার পিছনে যে কারণগুলো ছিল, একটা কারণ ছিল আমি দেখেছিলাম র্যাম্প্যান্ট মদ, গাঁজা, জুয়ার আসর সন্ধ্যাবেলা বসত। এইটাকে বন্ধ করার জন্য ফ্লাড লাইট লাগিয়েছিলাম। আমি নিজে টহল দিতাম। বহিরাগতদের প্রবেশ মোটামুটি রেস্ট্রিক্ট করে ফেলেছিলাম। আর এছাড়া আমি দেখেছিলাম যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত বেশ কয়েক বছর, আমি জয়েন করার আগে, তার আগে 15-20 বছর যে সমস্ত প্রজেক্ট বা যে সমস্ত খরচাপাতি বা ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশান হয়েছে, তার বেশ কিছু দেখে আমার মনে হয়েছিল যে এগুলো খুব স্বচ্ছ নয়। আমি এই ব্যাপারে এক্সপার্ট নই। আমি সেই জন্য চেয়েছিলাম সরকারি অডিট শুরু করতে। আমি জানি না সেটাও একটা কোনো মধুচক্রে ঢিল পড়েছিল কিনা তাতে। এছাড়া আরও কিছু ব্যাপার রয়েছে, যেমন আমার মনে হয়েছিল যে কিছু শিক্ষক আছেন যারা ঠিক সময় মতো ক্লাস নেন না বা ঠিক সময় মতো আসেন না, এবং তাদের কথাবার্তা বা তাদের হাবভাব শিক্ষক সুলভজনিত নয়। আমি চেষ্টা করেছিলাম শিক্ষকদের মধ্যে একটা কালচার নিয়ে আসতে। সেইটা কতটা পেরেছিলাম জানি না। তবে আমি যেটা লক্ষ্য করেছি যে যখন অত্যন্ত আন্দোলনটা বিপথের দিকে চলে যায়, তখন কিন্তু শিক্ষকদের ভূমিকা খুব একটা সদর্থক আমি হতে দেখিনি। এবং এখনও দেখছি যে শিক্ষকদের ভূমিকা, শিক্ষকরা যে এগিয়ে আসবেন, তারা ছাত্রদের প্রপারলি গাইড করবেন,
গণতান্ত্রিকতা থাকবে, বিভিন্ন চিন্তা থাকবে, বাম, অতি বাম, দক্ষিণ ইত্যাদি নানান রকম মতবাদ থাকতেই পারে, কিন্তু একটা ইউনিভার্সিটির মধ্যে একাডেমিক অ্যাটমসফিয়ারটাকে যেখানে নষ্ট হয়ে যাচ্ছে, ইউনিভার্সিটির সুনাম নষ্ট হচ্ছে, সেখানে শিক্ষকরা এসে দাঁড়াবেন এবং তারা ছাত্রদের বোঝাবেন যাতে ক্লাস নষ্ট না হয়, যাতে পরীক্ষার ক্ষতি না হয়, যাতে ছাত্রদের ক্যারিয়ার নষ্ট না হয় এবং সর্বোপরি যাদবপুরের মুখে চুনকালি না পড়ে, সেই রকম কোনো উদ্যোগ মানে টিভিতে বসে বলেন বা বিভিন্ন সময় সংবাদপত্রে বলেন, হোয়াটসঅ্যাপে বলেন, বিভিন্ন সময় আপনার ইউটিউবে দেখা যায় তারা বলছেন, কিন্তু সত্যি সত্যি ফিল্ডে নেমে সেইটা কিন্তু আমি দেখিনি। এবং এই প্রসঙ্গে লাস্ট আমি আরেকটি কথা বলবো যে গত 2-2.5 বছরে 2টি ছাত্রছাত্রীর মৃত্যু হয়েছে। একজন তথাকথিত ব্যভিচারমূলক র্যাগিংয়ের বলি হয়েছে, আরেকজন ছাত্রীর রহস্য মৃত্যু ঘটেছে। এই সময় শিক্ষকদের ভূমিকা কি ছিল, তারা কীভাবে ছাত্রদের কাউন্সেলিং করেছিলেন বা কাউন্সেলিং করেন কি না, বা তারা প্রত্যেকে দায়িত্ব নিয়ে কিছু কতিপয় ছাত্র এক একজন শিক্ষকের আন্ডারে তাদের সেইভাবে প্রপারলি গাইড করা হয় কি না, সেইগুলো দেখার বিষয় রয়েছে। এবং সেই ধরনের কোনো অ্যাক্টিভিটি যদি চালু না করা যায়, সেই ছাত্রদের এই মাঝে মাঝে এই সার্জ, এই যে হঠাৎ একটা আন্দোলনের সার্জ, এই যার জন্য নানান রকমভাবে সিস্টেমটা ডিস্টার্ব হচ্ছে, সেইটা বন্ধ করা খুব মুশকিল হয়ে দাঁড়াবে। আমি এই প্রসঙ্গে আর একটা প্রশ্ন করি। আপনি বললেন যে র্যাম্পার্ট অনেক অ্যাকশন নিয়েছিলেন যে সন্ধ্যের পর মদ্যপানের এইগুলো বন্ধ করার ক্ষেত্রে, কিন্তু আরেকটা বিষয় খুব পরিলক্ষিত হয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাসের দেওয়ালে থেকে শুরু করে সব জায়গায় একটা দেশবিরোধী স্লোগান লেখা থাকে। গতকালকেও বর্তমান মুখ্যমন্ত্রী তিনি পোস্ট করেছেন যে ওখানে মাওবাদী নেতা কিষাণজির সমর্থনে এই যে দেওয়াল লেখন, এই যে ক্যাম্পাসের মধ্যে এইরকম একটা দেশবিরোধী স্লোগান বা যারা দেশের ক্ষতি করে তাদের সমর্থনে স্লোগান, এটা কি আটকানো যায় না? এইগুলো করে কারা? আমি ক্যাম্পাসের দেয়াল পুরো রং করে দিয়েছিলাম এবং আমার যতদূর মনে আছে আমি যে সময়টুকু ছিলাম তখন এই ধরনের কোনো পোস্টার হতে দিতাম না। তার প্রধান কারণ হচ্ছে আমি নিজে মধ্যরাত্রে বা রাত্রে টহল দিতাম এবং আমার নির্দেশে অনেকেই আধিকারিকরা সহ তারা খেয়াল রাখতেন। পরে আমি যে স্টেপগুলো নিয়েছিলাম সেই ব্যবস্থাগুলো তুলে নেওয়া হয়। সর্বোপরি আমি বলি, সারা ক্যাম্পাস যদি সিসিটিভিতে মুড়ে দেওয়া যেত তাহলে এই ধরনের পোস্টার কারা দিচ্ছে তক্ষুনি বোঝা যেত। কোনো ছেলে বা কোনো ছাত্র বা ছাত্রী অপরিণত বয়সে বা দুষ্টুমি করে যদি এই ধরনের কিছু লিখে থাকে সেটা আলাদা কথা, সেটার জন্য শিক্ষকরা আছেন, তারা শাসন করবেন। কিন্তু এর পেছনে যদি কোনো রাজনৈতিক মদত থাকে, কোনো বিদেশি মদত থাকে, তাহলে সেটাকে শক্ত হাতে দমন করা খুব দরকার। এবার সেটা কিভাবে আইডেন্টিফাই করবেন? আইডেন্টিফাই করার একটা বড় উপায় হচ্ছে সিসিটিভি, এবং সিসিটিভি বসানোর বিরুদ্ধে যাদবপুরে দীর্ঘদিন আন্দোলন হয়েছে, যে আন্দোলনটা কমপ্লিটলি অনৈতিক। কারণ এই সিসিটিভি কিন্তু কারোর বেডরুমে বা বাথরুমে বসানো হচ্ছে না, এটা পাবলিক প্লেসে বসানো হচ্ছে। এবং এই সিসিটিভি বসানোর সুবিধা হচ্ছে কি, তাতে ছাত্রছাত্রীদের নিরাপত্তাও বাড়ে। ছাত্রছাত্রীরা অনেক রাতে কাজ করে ফেরেন, তারা বাড়ি থেকে ফেরেন, অনেক সময় তারা ল্যাবরেটরিতে ক্লাস করে ফেরেন, স্যারেরা পড়ান, সেইগুলো শোনেন। এবং এই সময় যদি কোনো বাইরের কেউ এসে তাদের ওপর কোনো আক্রমণ করে বা কোনো শিক্ষক আক্রান্ত হন, তখন কিন্তু ধরার কোনো উপায় থাকবে না সিসিটিভি না থাকলে। যেমন যে ছাত্রটির ব্যভিচারমূলক র্যাগিংয়ে মৃত্যু হয়েছিল, সেইখানে যদি সিসিটিভি থাকতো তাহলে কিন্তু আইডেন্টিফাই করা যেত যে কারা এর সঙ্গে যুক্ত। আমি একথা খুব জোর দিয়ে বলতে পারি, যাদবপুরের 12,500 থেকে 13,000 ছাত্রছাত্রীর মধ্যে নট মোর দ্যান 2 to 3% এই ধরনের মানে অপরাধমূলক কাজকর্ম বা এই ধরনের বিভেদমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত আছে। মোটেই অধিকাংশ ছাত্রছাত্রী পড়াশোনা করতে চায়, তারা আসে, এবং তাদের জন্যই কিন্তু যাদবপুরের সুনামটা হয়েছে। শিক্ষকরা তারা অত্যন্ত মেধাবী, তাদের জন্যই কিন্তু আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে যাদবপুর, যে যাদবপুরে উৎকর্ষটা পেয়েছে। কিন্তু এর মধ্য থেকে অল্প কিছু এলিমেন্টস আছে যারা এই ডিস্টারবেন্সটা ক্রিয়েট করে। সুতরাং তাদের যদি আইডেন্টিফাই করা যায়, তাদের যদি প্রপার কাউন্সেলিং করা যায়, আমার মনে হয় এই ধরনের সমস্যাগুলো হবে না। সারা ক্যাম্পাস সিসিটিভিতে মুড়ে দেওয়া অত্যন্ত জরুরি। আপনি ওখান থেকে বেরিয়ে আসার পর একটা লিখেছিলেন, যে বলেওছিলেন যে এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কালো অধ্যায় শুরু হলো। এটা কেন বলতে চেয়েছিলেন যে সেই কালো অধ্যায় কি এখনও অব্যাহত? আমি যেসব স্টেপগুলো নিয়েছিলাম তার প্রায় সবগুলোই সেই সময় 2014-তে
মহামান্য হাইকোর্ট যে অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছিলেন তার সাথে মিলে গিয়েছিল। সেই আদেশ যদি পুরোপুরি মানা হতো, আমার স্টেপগুলোকে যদি মান্যতা দেওয়া হতো, তাহলে কিন্তু ভবিষ্যতের এই যে সমস্যাগুলো, বিশেষ করে ছাত্রছাত্রীর মৃত্যু এবং দেশবিরোধী স্লোগান ইত্যাদি আপনি যাই বলুন না কেন, নানান রকম ডিস্টারবেন্স, সেগুলো কিন্তু হওয়ার সুযোগ থাকতো না বলে আমি মনে করি। সেই জন্যই আমি বলেছিলাম যে আমি চলে যাচ্ছি, কিন্তু যাদবপুরের কপালে কিন্তু একটি কালো অধ্যায় নেমে এসছে। কারণ আমি চলে যাওয়ার পরে এই স্টেপগুলো তুলে নেওয়া শুরু হয়েছে এবং যার ফলে ভবিষ্যতে কিন্তু অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমি এখনও জোর দিয়ে বলছি, যাদবপুরের যে নিরাপত্তা ব্যবস্থা যেরকম ঢিলেঢালা, সিসিটিভি এখানে ওখানে ইরাটিক্যালি বসানো আছে, কোনো রকম সিস্টেমেটিক ব্যবস্থা নেই, কোনো রকম প্রপার সিকিউরিটি নেই, এখনও বহিরাগতরা ঢুকতে পারে, কেউ হয়তো পাঁচিল টপকে ঢুকছে, কেউ হয়তো আপনার গেট টপকে ঢুকছে, তার কোনো প্রপার অ্যারেঞ্জমেন্ট নেই। সুতরাং সেক্ষেত্রে কিন্তু আমি বলবো এখনও যে কোনো সময় যে কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে। তাই নিয়ে হয়তো অনেক কাটাছেঁড়া হবে, কিন্তু আলটিমেটলি কিন্তু যে মায়ের কোল খালি হয়ে গেল বা যার বিপদ হলো, সে কিন্তু আর ফিরে আসবে না। এই যে দেমাগি নকশাল, যেটা প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসের দিন তার ভাষণে বলেছিল, এই দেমাগি নকশালপন্থী কি যাদবপুরে এখনও সক্রিয়? দেখুন, এটা যদি আপনি রাজনৈতিক কথা হিসেবে ধরেন, তাহলে আমি কোনো মন্তব্য করব না, কারণ আমি তো রাজনীতির সঙ্গে যুক্ত নই। আমি রাজনৈতিক ব্যাপারগুলো অত ভালো বুঝি না, আমি রাজনীতি নিয়ে কোনো কথাও বলি না, রাজনীতি আমার কাছে কোনো যোগাযোগ নেই। কিন্তু আমি এই কথা বলবো, যদি এটা একটা ইন্ডিকেট করে যে এমন কোনো পার্সন যারা যুক্ত রয়েছে সাবভার্সিভ অ্যাক্টিভিটির সঙ্গে, যারা যুক্ত রয়েছে দেশের বিরোধিতার সাথে, যারা যুক্ত রয়েছে ছাত্রদের অযথা উস্কানি দেওয়ার মধ্যে, তাহলে আমি বলবো যে সেই মানুষগুলোকে খুঁজে বার করা দরকার, যাতে তারা আমাদের দেশের এই অগ্রগতি, যাদবপুরের অগ্রগতি, যাদবপুর উৎকর্ষতা এসছে নো ডাউট, কিন্তু যাদবপুর আরও অনেক বেশি উৎকর্ষতায় আসতে পারে বা আসতে পারত যদি কিন্তু আমাদের এই ধরনের এলিমেন্টগুলো যাদবপুরে না থাকতো। সুতরাং এই যে কথাটা যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, সেটা যদি আপনি একটা ধরুন উনি একটা ইন্ডিকেট করেছেন যে পার্সনগুলো নানান রকম বিভেদমূলক কার্যগুলোতে সাপোর্ট দেয় বা সেগুলোকে উস্কায়, তাদের যদি বলে থাকেন, আমি বলবো উনি ঠিকই বলেছেন, এবং সেক্ষেত্রে কিন্তু সেই ধরনের মানুষগুলোকে আইডেন্টিফাই করা খুব জরুরি। যাদবপুরে এই ধরনের মানুষ নেই আমি বলবো না, তার কারণ হচ্ছে এই ধরনের যে পোস্টারগুলো পড়ছে, যেটা যাদবপুরের পক্ষেও লজ্জার, যেটা আমাদের বাংলার পক্ষেও লজ্জার, আমাদের দেশের পক্ষেও লজ্জার। আমি জানি না কেন ছাত্রছাত্রীরা তাদের নিজস্ব বুদ্ধি অ্যাপ্লাই করছে না, তাদের যাই বোঝাচ্ছে কেউ সেই অনুযায়ী এভাবে লিখছে। এটা লিখে তো তাদেরই ক্ষতি হচ্ছে, যাদবপুরেরই ক্ষতি হচ্ছে, তাদেরই ক্যারিয়ারের ভবিষ্যতে ক্ষতি হবে। নিজের দেশের খেয়ে, নিজের দেশের পড়ে, এই দেশের মাটিতে জন্ম নিয়ে দেশের বিরুদ্ধে কিছু বলা, সেটা নৈতিকভাবে একদমই ঠিক নয়। যাদবপুর বিশ্ববিদ্যালয় যে কোনো বিশ্ববিদ্যালয়কে বলা হয় স্বাধীন সংস্থা, কিন্তু সেই স্বাধীন সংস্থার উপাচার্য তারা কি স্বাধীন? আপনি তো স্বাধীন ছিলেন না, সেটা আপনার ওপর যে ধরনের অ্যাকশন হলো, বেরিয়ে আসতে হলো, সেটা দেখা গেল। পরবর্তীকালে যারা এসলো বা তার আগে যারা ছিল, কাজ করেছে ওই চেয়ারে, তারা কি কখনো কোনোভাবে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা স্বাধীন ছিলেন, নিজেদেরকে স্বাধীন মনে করতে পারতেন? এইখানে যারা উপাচার্য হয়েছেন তারা তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা নিশ্চয়ই বলবেন, কিন্তু আমি যেটুকু দেখেছি বা বুঝেছি, এইখানে উপাচার্যের ওপর দুটি চাপ থাকে। এক নম্বর চাপ হচ্ছে কিছু ভেতর থেকে আভ্যন্তরীণ বিশৃঙ্খলা তৈরির যে চেষ্টাগুলো হয়, সেইগুলোকে কন্ট্রোল করা, এটা একটা চাপ থাকে। আর দুই নম্বর চাপ থাকে যে উচ্চশিক্ষা দপ্তর থেকে যে ধরনের নোটিশগুলো বা যে ধরনের নির্দেশগুলো ইস্যু করা হয় ইউনিভার্সিটির জন্য, সেইগুলোকে ইমপ্লিমেন্ট করা অনেক সময় অত্যন্ত টাফ হয়ে দাঁড়ায়। সুতরাং সেই সময় উপাচার্যরা কিন্তু যথেষ্ট সমস্যায় পড়েন। তবে উপাচার্যদের কাছে সবচেয়ে বড় চাপ হিসেবে আমার মনে হয়েছে, যখন তাদের ঘন্টার পর ঘন্টা অগণতান্ত্রিকভাবে ঘেরাও করে তাদের নিগ্রহ করা হয় মানসিকভাবে, সেইটা অত্যন্ত দুঃখের এবং লজ্জার। এইটা অগণতান্ত্রিক পদ্ধতি, ভারতবর্ষ স্বাধীন দেশ, আমরা গণতান্ত্রিক দেশের, আমাকে জোর করে আটকে রাখার এবং ঘন্টার পর ঘন্টা ধরে জল খাবার না দিয়ে, আমাকে বাড়িতে না যেতে দিয়ে ওইভাবে আটকে রাখা কতটা বেশি অন্যায়, সেইটা বুঝতে হবে। এবং এই অগণতান্ত্রিক পদ্ধতি
একজন মানুষের ওপর যে মানসিক চাপ সৃষ্টি করে সেইটা অত্যন্ত দুঃখের, এবং সেই জায়গাটাই আমার মনে হয় উপাচার্যদের কাছে সবচেয়ে বড় চিন্তার এবং আতঙ্কের ব্যাপার। আপনার উপাচার্যর মেয়াদকালীন আপনি মনে আছে যে কত ঘন্টা আপনাকে ঘেরাও থাকতে হয়েছে, বা কত বারে, কত দফায়? এবং এই ঘেরাওটা কি শুধু ছাত্রদের নিজস্ব আন্দোলনের জন্য, নাকি এর পেছনেও মানে ইউনিভার্সিটির অভ্যন্তরীণ কোনো ইন্ধন ছিল আপনাকে ঘেরাও করে রাখার? আমার ঘেরাওয়ের পেছনে আমার স্থির বিশ্বাস, আমি এখনও মনে করি যে শুধুমাত্র ছাত্ররা যে দায়ী ছিল তা না, কারণ ওখানে সব মিলিয়ে 100-3 বেশি ছাত্র ছিল না। সুতরাং 12-13 হাজার ছাত্রের মধ্যে 100-3 ছাত্র ওই ঘেরাওয়ে অংশগ্রহণ করেছিল, যেটা পার্সেন্টেজ ধরলে অত্যন্ত কম। এবং সেই ছাত্রদের পেছনে যদি কোনো মদত না থাকে, বিশেষ করে রাজনৈতিক মদত, বহিরাগতদের মদত না থাকে, সেই ঘেরাও তাদের পক্ষে চালানো সম্ভব ছিল না। কারণ সেই সময় টিচাররা, সিনিয়র টিচার অনেকে যারা আমার সঙ্গে ছিলেন, যারা সেদিন এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিংয়ে ছিলেন, তারা ছাত্রদের বোঝাতে চেষ্টা করেছিলেন। আমিও কোলাপসেবল গেটের বাইরে থেকে অনেকবার তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু সেই আন্দোলনটা সেদিন জঙ্গি পর্যায়ে চলে গেছিল। আপনি শুনলে আশ্চর্য হবেন, গতকাল আমার কাছে আমার একটা কমেন্টস এসছে যে স্যার আপনি এখনও বেঁচে আছেন, সিপিএম সরকার থাকলে আপনি এতদিন বেঁচে থাকতেন না। এই ধরনের হুমকি এখনও আমায় দেওয়া হয়। মারাত্মক হুমকি। মারাত্মক হুমকি। পরে সেটাকে ডিলিট করে দেওয়া হয়েছে, কিন্তু আইডেন্টিফাই করতে পেরেছেন যে কে? মানে নাম ছিল কার্তিক কয়াল বলে একজনের। পরে সেটাকে কোনো একটা হবে, সে বেনামেও হতে পারে, স্বনামেও হতে পারে। কমপ্লেন দিয়েছে? আমি থানায় কি কমপ্লেন দিয়ে? কমপ্লেন দেওয়ার কথা ভেবেছিলাম, কিন্তু ওটাকে ডিলিট করে দেওয়া হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই ধরনের যে মানসিকতা, এটা ধরুন হঠাৎ সিপিএমের নাম কেন এলো বুঝলাম না। আমি সিপিএমও না, আমি কংগ্রেসও না, আমি বিজেপিও না। আমি একজন শিক্ষক হিসেবে চেয়েছিলাম যাদবপুরের উন্নতি করতে। সেইটা কোনো কারণে আমি যতটুকু পেরেছিলাম করেছি, বাকিটা হয়নি। কিন্তু এই যে আমার প্রতি ব্যক্তিগত বিদ্বেষ, এই ব্যক্তিগত বিদ্বেষ আমি আগেও লক্ষ্য করেছি, এবং এই ব্যক্তিগত বিদ্বেষ কিছু কিছু টিচারের প্রতি হয়। আমি আপনাকে খুব ভালোভাবে বলতে পারি, সংখ্যালঘু সম্প্রদায়ের একজন শিক্ষক আছেন, তার নাম প্রফেসর বাবর আলী শাহ। ওনাকে অত্যন্ত বাজেভাবে, অন্যায়ভাবে দীর্ঘদিন ওনার উপর মানসিক অত্যাচার করা হয়েছিল, এবং তাতে যাদবপুরের আভ্যন্তরীণ কিছু মানুষ তার মধ্যে যুক্ত ছিলেন, এবং তার জন্য উনি প্রায় মানসিক দিক থেকে ভারসাম্য হারিয়েছিলেন। সেই সময় আমি সব জানতে পেরে তৎকালীন রাজ্যপাল এম.কে. নারায়ণের সঙ্গে যোগাযোগ করি। উনি ব্যাপারটা দেখেন, ওনার নির্দেশে স্পেশাল কমিটি তৈরি হয়, আইনের পদ্ধতিতে ইন্টারভিউ করে ওই ভদ্রলোক পরে চাকরি পান। আমার কাছে অনেক ওনার রেকর্ড আছে, যাতে উনি এখনও বলছেন যে এখন ওনার ওপর অত্যাচার হয়। আরেকজনের কথা বলবো, উনিও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, উনি আমার খুব প্রিয় ছাত্র ছিলেন। ওনার নাম ছিল অধ্যাপক সুমন নিহার। উনি মানসিক অবসাদে, জানি না উনি আত্মহত্যা করেছেন না ওনাকে মানসিক অবসাদে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। সুতরাং সেই অনুযায়ী তার ওপরও কিন্তু অনেক রকম অত্যাচার হয়েছিল, যেহেতু উনি ওই স্রোতের সঙ্গে মিশতে চাননি। যাদবপুরের যেটা সমস্যা, সেটা হচ্ছে যে স্রোতে তারা বিশ্বাস করে, তার বাইরে যদি আপনি কথা বলেন, তার বিরুদ্ধে কথা বলেন, তখন আপনার ওপর মানসিক অত্যাচার শুরু হবে। বর্তমানে প্রফেসর বুদ্ধদেব সাউ, তার সম্বন্ধে ব্যক্তিগত আক্রমণ হচ্ছে, যেহেতু তিনি তাদের স্রোতে গা মেলাচ্ছেন না। এইগুলো অন্যায়। এই যে এই গণতান্ত্রিকতা, এই মুক্তমন, এটা বাইরে বলে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে অপরাধীদের মুক্তাঞ্চল। এখানে যা খুশি করা যায়, এবং তাদের স্রোতের বিরুদ্ধে কেউ যেতে গেলে তাকে অত্যাচার করা হয়। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যদি হয়, তাকে আরও সহজে অত্যাচার করা যায়। প্রতিবন্ধী হয়, তাকে আরও সহজে অত্যাচার করা যায়। এই জিনিসটাকে বন্ধ করার কোনো রকম প্রচেষ্টা আমি পরে আর দেখতে পাইনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তো ছাত্র সংগঠন যদি বলি, বা যারা ছাত্র সংগঠন করে, সেখানে বাম এবং অতি বাম তাদের ছাত্র সংগঠন, তাহলে এর পেছনে রাজনৈতিক ইন্ধনটা কাদের ছিল বলে মনে হয়? রাজনৈতিক ইন্ধন তখন আমি যা দেখেছিলাম নিশ্চয়ই বামেদের ছিল, কারণ আমার স্পষ্ট মনে আছে পার্ক সার্কাস ময়দানে দাঁড়িয়ে অত্যন্ত শীর্ষস্তরের দুজন বাম নেতা আমার নাম করে ওখানে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন, যেটা আমার কাছে খুব আশ্চর্য হয়েছিল। আমি তৎকালীন বাম নেতাদের অত্যন্ত শ্রদ্ধা করতাম, আমি তাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। আমি বামপন্থাকে মোটেই ঘৃণা করি না, আমি কোনো রকম রাজনীতি করি না, কিন্তু আমাকে কেন ব্যক্তিগত আক্রমণ করা হলো সেটা আমার কাছে খুব আশ্চর্য লেগেছিল। সেই জন্য আমি, আমার বদ্ধমূল ধারণা যে আমাকে সরানোর জন্য যে রাজনৈতিক চক্রান্ত হয়েছিল, তাতে তৎকালীন বাম এবং অতিবাম
যে শক্তি তারা কাজ করেছিল এই ব্যাপারে আমার কাছে এটা দৃঢ় ধারণা আমার রয়েছে। এবার আসি যে গত 19 তারিখ রাতে যে গণ্ডগোলটা নতুন করে হলো এবারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, তারপরে আমরা দেখলাম যাদবপুরের বিধায়ক তিনি গেলেন থানায় অভিযোগ করলেন এবং তার উপস্থিতি নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছে যে তিনি কেন গিয়েছেন, ফলে বলা হচ্ছে এবিভিপি এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত, যদিও সেদিন রাতে যারা ঢুকেছিলেন তাদের সঙ্গে এবিভিপির কোনো যোগ নেই, এটা এবিভিপির তরফ থেকে পরিষ্কার বলা হয়েছে। এই যে বুধবার রাতের এই ঘটনা, 19 তারিখে রাতের এই ঘটনাটা সম্পর্কে আপনার কাছে কি ধারণা রয়েছে, কারা করতে পারে, এবং সেখানে বুদ্ধদেব সাহের উপস্থিতি নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে, কি বলবো? আমি বলবো যে অত রাতে জিবি মিটিং ডাকার কি আদৌ কোনো দরকার ছিল? জিবি মিটিং তো দিনের বেলায় হতে পারতো বা বিকেলবেলা ক্লাসের পরেও হতে পারতো। রাতে জিবি মিটিং ডাকার পেছনে কি উদ্দেশ্য ছিল সেইটাও তদন্ত করে দেখা দরকার, এবং জিবি মিটিং এখন ডাকা যায় কি না যেখানে কোনো ছাত্র সংসদ নেই সেটাও একটা প্রশ্ন কর্তৃপক্ষের কাছে। এছাড়া জিবি মিটিংয়ে বিভিন্ন মতের ছেলে মেয়ে আসতেই পারে, সেক্ষেত্রে আলোচনা হতে পারে, তর্কাতর্কি হতে পারে, কিন্তু সেখানে কিছু ছেলেকে শুনেছি আমি তাকে নাকি মারধর করা হয়েছিল, তখন বোধহয় তারা বাইরে খবর দেয়, তখন বাইরে থেকে তাদের মতাবলম্বী কিছু লোক এসে আক্রমণ করে ইত্যাদি 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 ব্যাপারটা একটা খারাপ দিকে চলে যায়। কিন্তু এইটাকে আটকানোর জন্য যারা ছাত্রনেতা বলে নিজেরা ক্লেম করে নিজেদের, তাদের উচিত ছিল যে ওই ধরনের ওই সময় অত রাতে জিবি মিটিং না করে বিকেলের দিকে করা, এবং জিবি মিটিং যদি করতেই হয় সেক্ষেত্রে তাদের একটা সহানুভূতি সহিষ্ণুতা থাকা দরকার ছিল যাতে এই ধরনের প্রবলেমগুলো না হয়। আর লোকাল এমএলএ উনি তো যে কোনো জায়গায় যেতেই পারেন, উনি যে কোনো জায়গায় কমপ্লেনও করতে পারেন, যা তার অধিকারের মধ্যে পড়ে। এবার ওখান থেকে যারা ঢুকেছিল তার মধ্যে কেউ এবিভিপি থাকতে পারে, তার মধ্যে কেউ অন্য মতাবলম্বী থাকতে পারে। ধরুন আমি একজন ছাত্র, আমাকে কেউ মারছে, আমি আমার বন্ধুকে ফোন করলাম, সে বাইরে থেকে আমাকে বাঁচাতে এলো, সে এবিভিপিও হতে পারে, সে কংগ্রেসও হতে পারে, সে সিপিএমও হতে পারে। সেখানে এটাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করাটা আমার মনে হয় না খুব একটা জরুরি। আমার মনে হয়েছিল যে সেক্ষেত্রে কর্তৃপক্ষেরও বোঝা দরকার ছিল এবং ছাত্র নেতাদেরও বোঝা দরকার ছিল যে অত রাতে জিবি মিটিং করলে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, সুতরাং সেই ধরনের অ্যাক্টিভিটিগুলো না করাই ভালো। একেবারে এই ঘটনা তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি তৈরি করলো, যাকে প্রথমে চেয়ারম্যান করা হলো, তিনি সরে গেলেন, পরবর্তীকালে আরও একজন সরে গেলেন, ফলে এই তদন্ত কমিটিটাই এখন পর্যন্ত ঠিক হচ্ছে না। মানে যাদেরকে দেওয়া হচ্ছে তদন্তের দায়িত্ব তারা নিজেদেরকে সরিয়ে নিচ্ছেন, এটা কেন হচ্ছে? যাদবপুরের বিভিন্ন রকম বিশৃঙ্খলার ইতিহাসে অজস্র তদন্ত কমিটি আগে হয়েছে, কোনো তদন্ত কমিটির রিপোর্ট আমার কাছে খুব একটা স্বচ্ছ মনে হয়নি আমি যেগুলো দেখেছিলাম, এবং বহু তদন্ত কমিটির রিপোর্ট পরে শুনেছি নাকি জমাই পড়েনি। আর এইটার ব্যাপারে যে তদন্ত কমিটি করা হয়েছে, আমার ধারণায় তদন্ত কমিটি করতে গেলে সেক্ষেত্রে আপনার সিকিউরিটি ফোর্সের লোক থাকা দরকার, এবং যারা তদন্ততে প্রফেশনাল আইডিয়া আছে, সিআইডি বা এই ধরনের কেউ যারা তদন্ত সম্পর্কে প্রফেশনাল আইডিয়া আছে, পুলিশের লোক বা এনআইএর লোক বা মিলিটারির লোক, তারা ছাড়া বিচার বিভাগীয় ব্যবস্থার লোক, তারা ছাড়া এই ধরনের তদন্তি সাধারণ টিচারদের দিয়ে বা সাধারণ সিভিলিয়ানদের দিয়ে করলে এটারও একটা ইনকমপ্লিট রেজাল্ট আসবে। পুলিশও ঘটনা তদন্ত শুরু করেছে, তা কালকে বিশ্ববিদ্যালয়ে তারা ভিজিট করেছে, ফরেন্সিক গিয়েছিল। পুলিশি তদন্ত কতটা ভরসা রাখছেন আপনি এই যাদবপুরের এই ইউনিভার্সিটির এই গণ্ডগোলের ঘটনায়? পুলিশি তদন্ত হয়তো হবে, হয়তো বেরোবেও, কিন্তু সেই পুলিশি তদন্ত আগেও কয়েকবার আমি লক্ষ্য করেছি, কিন্তু সেই তদন্তের রিপোর্ট যখন আসে না, সেটা ফাইল চাপা বন্দি হয়ে পড়ে থাকে, সেটার আর কোনো অ্যাকশান হয় না। সুতরাং আমার ধারণা এই তদন্তের রিপোর্টও যখন আসবে, কর্তৃপক্ষ আদৌ কোনো অ্যাকশান নেবেন কি না এ ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে, কারণ কর্তৃপক্ষ এখন যারা রয়েছেন আমার মনে হয়নি তারা অত্যন্ত টাফ এবং তারা অত্যন্ত দৃঢ়ভাবে একাডেমিক ডিসিপ্লিন ফিরিয়ে আনতে চাইছেন। তারা শিক্ষিত, তারা অত্যন্ত বিদ্বান, তাদের দীর্ঘ অভিজ্ঞতা আছে, কিন্তু যাদবপুরে অত্যন্ত কড়াভাবে দমন করতে না গেলে এই জিনিসগুলোকে আটকানো যাবে কি না, প্রপার কাউন্সেলিং না করলে, শিক্ষকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ না করলে এবং সরকারের পক্ষ থেকে সদিচ্ছা না থাকলে
এই ধরনের সমস্যাগুলো কিন্তু এড়ানো খুব মুশকিল। যুগে যুগে বারে বারে একই ধরনের সমস্যা বারবার আসছে। আমি লাস্ট প্রশ্ন করব, কড়া হাতে দমন করার কথা বলছেন, এই কড়া হাতে দমন করতে গেলে সরকারের ইনভলভমেন্ট প্রয়োজন, কারণ সরকারি ইনভলভমেন্ট তো অনেকেই চাইবে না, যেহেতু স্বাধীন সংস্থা বলা হয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় স্বশাসিত সংস্থা, কিন্তু বিশ্ববিদ্যালয় আইনের ঊর্ধ্বে নয়, বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের বাইরে নয়, এবং সেক্ষেত্রে সরকারের ডাইরেক্ট হস্তক্ষেপ না হলেও আমি বলবো যে হাইকোর্ট যে ইন্টিরিম অর্ডারগুলো দিয়েছিলেন, অন্তর্বর্তীকালীন আদেশ, সেইগুলোকে যদি পয়েন্ট টু পয়েন্ট মান্যতা দেওয়া হয় এবং সেইগুলোকে যদি ইমপ্লিমেন্ট করা হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু খুব সহজেই এই ধরনের সমস্যার অনেকটাই নিরসন করা যাবে। অসংখ্য ধন্যবাদ। দীর্ঘক্ষণ আমরা কথা বললাম অভিজিৎবাবুর সঙ্গে। পরিষ্কার তার বক্তব্য, কড়া হাতে যদি দমন না করা যায় তাহলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ধরনের ঘটনা কিন্তু কোনোভাবেই বন্ধ করা যাবে না। তার আমলে যে একটি জনস্বার্থ মামলার ভিত্তিতে কলকাতা হাইকোর্ট যে অন্তর্বর্তীকালীন নির্দেশগুলো জারি করেছিলেন বিশ্ববিদ্যালয় পরিচালনা করার ক্ষেত্রে, সেই নির্দেশ মেনেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের অনুশাসন ফিরিয়ে আনতে হবে এবং এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে কড়া ব্যবস্থা নিতে হবে। তবেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ যে সমস্যাগুলো সেগুলো দূর হবে এবং ছাত্রদেরকে সামনে রেখে যে ধরনের হিংসাত্মক ঘটনাগুলো ঘটছে সেগুলো কিন্তু বন্ধ হবে। ক্যামেরায় বিধান মাহাতোর সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা।